রাখবো, আপনারা প্রতি পদে পদে প্রতি নিয়তে সুন্দর থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, খুব ভালো থাকুন। যারা অনেক দূরে বসে কাকা কাকিমা জেঠিমা মায়ের বয়সী যারা অনুষ্ঠান দেখছেন, এই সামান্যতম একটা জ্যোতিষীর অনুষ্ঠান দেখছেন, তাদেরকে ছড়ানো অসংখ্য প্রণাম। দাদা বৌদি দিদিদের তার বলার কিছু নেই, মন থেকে জানি আপনারা ভালো থাকুন। ভাই বোনদের ভালো না বেশি যাবোটা কোথায়, সুতরাং তাদেরকে ভালোবাসতেই হবে, ফেলার তো জিনিস নয়। শুধু ভাই বোনদের একটা কথা বলি, ফাঁকি মেরো না, আর কিছু না। মানে দাদার কথা শুনে একটু ফাঁকি মেরো না। অনুষ্ঠানটা সব থেকে বেশি গুরুত্ব দেন আপনারা কেন? টোটকা টিপসের জন্য। কোন টোটকা অ্যাপ্লাই করলে, কি টিপস অ্যাপ্লাই করলে, কোনটা করলে ভালো হবে। প্রথমে কিছু টিপস গুলো বলে যাই, তারপর আমি আসবো মূল ঘটনাতে। যে দাদারা বাড়ি থেকে বেরোচ্ছেন বা ভাইরা বেরোচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, অ্যাপ্লিকেশন জমা দিতে যাচ্ছে, ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, সিভি জমা দিতে যাচ্ছে, ঘর থেকে যখন বেরোবেন ইকুয়াল, মানে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আলাদা কিছু নেই, ডান পা বাইরে দিয়ে বেরোবেন। শুধু একটা কথা বলবো, যে বোনেরা, যে মেয়েরা বেরোচ্ছেন, বাম হাতে একটা সাদা সুতো বেঁধে বেরোবেন। আর যারা ছেলেরা বা পুরুষ মানুষ যারা বেরোচ্ছেন, তারা ডান হাতে একটা সাদা সুতো একটুখানি বেঁধে বাড়ি থেকে বেরোবেন। কেন কি? সাদা সুতোটা হরোস্কোপের সাথে একটু কানেক্টিং করা থাকে বা একটু করা হয়, কালার থেরাপি যেটা আছে সের সঙ্গে একটু তারতম্য মেলানো হয়, যাতে চন্দ্রটা আপনার সেই সময় ইন্টারভিউ দেওয়া বা সিভি জমা দেওয়ার সময় উত্তেজিত না হয় বা নিষ্ক্রিয় না হয়, আপনি যেন সঠিকভাবে দিতে পারেন। যেখানে যাচ্ছেন, যে কাজটা করতে যাচ্ছেন, সেখানে গিয়ে বলবেন কিছু মনে মনে, কামাখ্যা বরদা দেবী নীল পর্বত বাসিনী তাং দেবী জগন মাতা যোনি মুদ্রে নমস্তুতে। মনে মনে বলবেন, হে নীলাচলবাসী মা কামাখ্যা, তোমার নাম স্মরণ করে আমি এসেছি, এই জীবনটা তোমারই দান, সুতরাং নিজে আমার জীবনটাকে দাঁড়ানোর জন্য তুমি আমাকে একটু সহায়তা করো মা। মাকে দেখে এই জবটা মনে মনে করুন, করুন, আপনি এত ভালো সুফল পাবেন আপনারা জানেন না। যারা যারা মায়ের মন্দিরে গেছেন আপনারা জানেন তো, প্রচুর মানুষ কামাখ্যায় যান, মায়ের দর্শন করেন। একটা জিনিস শিখিয়ে রাখি, আমাদের কাকা বাবা কাকার আগে বলতো না, অতি লোভে তাতি নষ্ট, তো আপনাদেরকেও বোঝাই। মায়ের কাছে গিয়ে অনেকে কিন্তু বলে, আমি কিন্তু মন্দিরের ভেতরে থেকে যখন আপনারা যখন মন্দিরে ঢুকছেন, প্রথমে তো ষোড়শী দেবী যেখানে পরিবেষ্টনে, যেখানে মায়ের চুন্নি দিয়ে যেখানে আগে পুজোটা হয়, তারপর তো ঘুরে বাঁদিক দিয়ে গিয়ে নিচে গুহাতে নামছেন, তো সেখানে বসে তো পুজোটা করতে হয় আমাকে। তো পুজোটা যখন আমি যখন কামাখ্যায় থাকি, মায়ের ধরুন আপনার একটা পুজো আছে, ছিন্নমস্তা পুজো, কিন্তু আমাকে তো মা কামাখ্যা মন্দির থেকে তো উপসর্গ তৈরি করতে হবে। আমি ওখানে বসে জবটা করলাম, করার পরে আমি অনেকে শুনি, লাইনেই শুনতে পাই, পাশ থেকে যাচ্ছে, বলতে থাকে, মা আমাকে আমার গ্যারেজ ঘরটা ভাড়া করিয়ে দাও মা, মা আমার ছেলেটা যেন পড়াশোনায় বিরাট উন্নতি হয় মা, মা আমার ঘরে টাকাগুলো সব শেষ হয়ে যায় মা, যেন টাকা কোনোদিন শেষ না হয় মা, তুমি যখন সব জানো সবগুলো দেখো না কেন মা, তোমার কাছে এসেছি, তুমি আমার এইগুলো দেখো, ওগুলো দেখো, সেগুলো দেখো, অমুক দেখো, তমুক দেখো মা, আমার জমিটা বিক্রি হচ্ছে না মা, মা শত্রু লেগেছে মা। আমি তখন জব করতে করতে চুপ করে বসি, আর পাশে যারা থাকে পান্ডারা হেসে বলি, গেল সবটাই, সবটাই রসাতলে গেল। কেন বলি? মায়ের কাছে যখন যাবেন, বছরে একবার একটাই জিনিস চাইবেন, কখনো ভুল করে দুটো চাইবেন না। তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ, উদ্ধাপন বা শুরু পীঠ হচ্ছে দেবী কামরূপ কামাখ্যা, যোনি পীঠ বলে ওটাকে, সৃষ্টির প্রতীক। তার কারণ ওনার যে কয়েকটা দুয়ার আছে, এখন তো রাস্তা হয়ে গেছে, আগে দুয়ার ছিল, যে দুয়ার দিয়ে উঠলে মানে একদিক থেকে উঠলে আপনি শান্তি পাবেন, আরেক দিক থেকে উঠলে সাহস পাবেন, আরেক দিক থেকে উঠলে মৃত্যু আসবে আপনার, আরেক দিক থেকে উঠলে অন্ধ হবেন। যেমন কথিত আছে না, যে কোচবিহারের রাজবাড়ির কেউ মা কামাখ্যা ধামে পা দেয় না। কেন পা দেয় না? অভিশপ্ত আছে, তারা অন্ধ হয়ে যাবে। ঠিক তেমন চারদিকে চারটে সিঁড়ির বিরাট মাহাত্ম্য আছে। এখন তো সিঁড়িগুলো বন্ধ হয়ে গেছে, কেউ যায় না, কেন? রাস্তা হয়ে গেছে, পরিষ্কার রাস্তা, জর্জরের রাস্তা। তো মা কামাখ্যায় গিয়ে যখন যাবেন, একটা চাইবেন, আর কখনো লাল জিনিস নিয়ে আসবেন না ওখান থেকে। দেখবেন ভুল করেও মা যেখানে আপনারা প্রণাম করছেন, হাত পাতলেন, চারটি ফুল চলে এলো, জবা ফুল এলো, ওই জবা ফুলটা নিয়ে এসে আপনারা ভাবছেন যে আমাদের কি শান্তি আসবে, জীবন অনেক ভালো হবে, লাল ফুল নিয়ে এসছি। সম্পূর্ণ ভুল ধারণা। লাল ফুল ওখানে কিন্তু আপনাকে সবাই দেবে, আপনি কিন্তু আনবেন না। কেন? ওরা দিলে, মানে মা কামাখ্যার এত সুন্দর একটা লীলা রয়েছে ওখানে, মানে ওরা দিলে পুণ্য করবে, আপনি নিলে পাপ হবে।
আপনি ফেরত দিলে কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হবেন। আপনি সাদা ফুল যত পারেন তুলে নিয়ে আসুন, টগর ফুলের মালা, গাঁদা ফুলের মালা মাকে চড়িয়ে নিয়ে আসুন। আপনি লাল ফুল একদম নেবেন না। নিম্ন কথিত একদম পৌরাণিক প্রথার কামাখ্যা ধামের রচিত গ্রন্থ থেকে আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা নেবেন না। তার কারণ আমার বয়স যতটা, সেই বয়স থেকে মাইনাস করুন 7 বছর বয়স, 7 বছর বাদ দিলে যেটুকু হয়, তখন থেকে কামাখ্যা ধামে পূজা করতাম আমি, সেই ছোট থেকে শিখেছি। যার জন্য এগুলো তখনকার দিনে আমার দাদু বলতেন, এখন আমি সবাইকে বোঝাই। যারা যারা হয়তো আমার অন্য জায়গায় পুজো আছে, আমি চলে যাচ্ছি বিন্ধ্যাচল, বেনারসে চলে যেতে হয় অনেক জায়গায়, মানে কাংড়াতে নয়না দেবী, ছিন্নমস্তা, রাজরাপ্পা, তো তার মধ্যে এসে যে দাদা আমার একটু পুজোটা আমি পাঠিয়ে দিই কামাখ্যা, ওখানে চলে যাও, গিয়ে আমার কথা বলে করে দেবে। তো সেখানে গিয়ে যখন যায় ওখানে, তো তাদেরকে বুঝিয়ে দিই কিন্তু এইসব নিয়ে আসবে না, এগুলো করবে না, যদিও তারা সেটা মেনটেন করে। তো এই মেনটেন গুলো যদি করা হয়, তাহলে কিন্তু দেবী কামাখ্যার একটা শক্তিপীঠের উত্থান পতন যেটা হয়, যে প্রাপ্তি হয়, সেটা কিন্তু আপনারা পাবেন, সবাই পাবেন। মা কিন্তু সবার জন্য। একটা জিনিস লক্ষ্য করেন না, মাকে দর্শন করার জন্য কত লক্ষ মানুষ 7ই আষাঢ় মা কামাখ্যা ধামে উপস্থিত হন, 14 লক্ষ 15 লক্ষ লোক, প্রচুর ভিড়। কেন ভিড় হয়? মাকে একটু দর্শন করতে পারা যায়, কিন্তু কি মুশকিল, সমস্যা হচ্ছে কি বলুন তো, ওই দিন 3 দিন তো মন্দির বন্ধ থাকে, মাকে দর্শন হয় না, মেলাটা চলে, তারপরে মায়ের দর্শনে ভিড় প্রচন্ড হয়। তো আমরা ওখান থেকে পুজো শিখেছি, বলতে এটা ভুল হবে, মানে আমি আমার দাদুর কাছ থেকে যে কাজগুলো শিখেছি, পুজো শিখেছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট। তো আমার দাদু আপনারা জানেন বোধহয়, উনি হাজারহাট মহন্ত স্বর্গীয় স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, যেহেতু নেই উনি, দেহ রেখেছেন, সেহেতু স্বর্গীয় বলা চলে, স্বর্গীয় স্বামী সত্যানন্দ গিরি মহারাজ। উনি জুনা আখড়ার প্রেসিডেন্ট ছিলেন, আবাহনী আখড়ার প্রতিষ্ঠাতা। আবাহনী আখাড়া, আখাড়া মানে সাধুদের, যেমন কুস্তির একটা আখাড়া হয় না, ঠিক সেরকম সাধুদের একটা আখাড়া হয়, তার মধ্যে 40,000 সাধুর প্রেসিডেন্ট ছিলেন উনি, নাগা সন্ন্যাসীর। অঘোর, খিচুড়ি, ঢিংরি, পরমংশদেব, পরিব্রাজক সমস্ত উপাধি ক্রস করেছিলেন। আর আমি সেই থেকে পুজো করতে করতে আজকে আমার নিজের মাথার মধ্যে খেয়াল থাকে না, মানে আমাকেও দিয়েছে, কেন আমি এগুলো সত্যি কথা বলতে এগুলো দেখিয়ে ভাত খাওয়ার চেষ্টা করি না, মানে এগুলো দেখালে বিরাট আমার নাম হবে তা না, বা সেগুলো ভালো লাগে না আমার। যারা আসেন হরিদ্বারে আসেন, যারা দেখতে পান, যেখানে ম্যাক্সিমামটা আমি থাকি, বা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে কিছু কিছু সার্টিফিকেট আছে, যেমন সিস্টার নিবেদিতা, পরিব্রাজক বামদেব, শহীদ মাতঙ্গিনী হাজরা, তন্ত্র সম্রাট, হেন হেন উপাধি আমাকে অনেক জায়গা থেকে দিয়েছে, সংস্থা থেকে। সেগুলো ওইখানেই রেখে দিয়েছে, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে টাঙিয়ে ওখানে পড়ে রয়েছে। কেন ওগুলো দিয়ে তো আপনাদের ভালো করতে পারবো না। আর সুপার ন্যাচারাল পাওয়ার এমন একটা জিনিস, মানে সেটাকে অর্জন করতে হলে, বা অর্জন যারা করতে চেয়েছেন বা করতে চলেছেন, যারা এখনো শিখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ না আপনার শরীরের মধ্যে কনসেন্ট্রেশন এক হবে, মানে দুটো চক্ষু মাঝখানে নিয়ে এসে একদম অন্তরাত্মার সঙ্গে মিলিত হতে পারবে না, যতক্ষণ না মাইন্ডটাকে শান্ত করতে পারবেন, যতক্ষণ না পরিবেষ্টন কেটে এক জায়গায় আসতে পারবেন, ততদিন পুজো শিখতে পারবেন না। আমার আমার তোমার 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 আমার 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 তোমার তোমার করলে কোন পুজো শিখতে পারবেন না। যারা শিখছেন, আমি তাদেরকে একটা জিনিস বলি, ফর দ্য টাইমিং, ওইটুকু সময় কিন্তু আপনি কারোর না, আপনি সবাইকে ছেড়ে দিন। আপনি একটা গোলাকারের পাশে, পৃথিবীর বাইরে আপনি বসে শুধু পৃথিবীটাকে দেখতেন, আর্থ, তার বাইরে আপনি ওইটাকেই পুজো দিন, খালি পৃথিবীটাকে পুজো দিন। যদি দিতে পারেন তবে পুজো শিখুন, তখন আমার থাকবে না, চারিদিকে হাওয়া থাকবে, তখন আমার থাকবে না। যাই হোক, শিখলে কি হবে? শিখলে আপনি সরাসরি আপনার মধ্যে সেই একটা শক্তি, মানে একটা চাষি ভাইকে যদি বলা হয় সকাল 8টা থেকে 3টে অব্দি বসে বসে মাটিতে বসে নিড়ানি দিয়ে ঘাস কাটতো, সে কাটবে, কিন্তু আমাকে যদি বলা হয় পারবো না, আমি 10 মিনিট উঠে পড়বো, বাপরি বাপ। তার মানে কি, সে শক্তিটা সে অর্জন করেছে। যারা বড় বড় পূজারী, পরিব্রাজক দেবী বামদেব যিনি ছিলেন, বামদেব যখন মাকে পুজো করতে করতে ওনার মধ্যে এই ফ্যাসিনেশনটা আসেনি যে আজকে আমি একটুখানি পোলাও খাবো, উনি এক্সপার্ট হয়ে গেছিলেন। তো পুজো না শিখে, এই যে অনেকে বলে না বামদেব মায়ের ভক্ত পাগল ছিলেন, ঘুরে বেড়াতেন, এই সমস্ত কথার কোনো যুক্তিহীন কথাবার্তা। বামদেব বিরাট বড় পূজারী ছিলেন, বিরাট বড় সাধক। সাধক তাকেই বলা হয় যে আরাধ্যকে নিরাধক করে, নিজের বাধ্যকে অবাধ্যটাকে নিষ্কৃতি করে নিজেকে স্বার্থমতে নিয়ে আসতে পারে, তাকেই সাধক বলা হয়। তো উনি বিরাট বড় সাধক ছিলেন, যার জন্য ওনার একটা মুখের বাণী কাজে লেগে যেত।
কেন উনি সেই ড্রয়িংটা করতেন, সেই পুজোটা করতেন মন দিয়ে, একটা ফুল তুলতেন মন দিয়ে, ফুল তুলতেন যে যার মধ্যে একনিষ্ঠ ছিল। মানে যেমন আপনার সংসার, আপনি ভালোবাসেন বলেই তো আপনার সংসারটাকে আপনাকে আবৃষ্ট করে রাখতে পেরেছেন। আপনি বাড়িতে পুজো করতে বাসেন বলে একটার পর একটা ঠাকুর কিনতে 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 বাড়ি যাচ্ছেন, কিন্তু এতে কি হবে রেজাল্ট আপনি জানেন না। আপনার ঠাকুর করা ভর্তি ঠাকুর। ঠিকঠাক পুজো শিখলে কি হয়, মানুষকে কিছু উন্নতি সাধন করে দেওয়া যায়, মানব জাতির কিছু উন্নতি সাধন 100% করা যায় ভালো মতো পুজো শিখলে। তো সেক্ষেত্রে আমি যখন শিখেছিলাম, আমি একটা জিনিস শুনলে অবাস্তব হলো কিন্তু সত্যি কথা, আপনারা আমি জানি না কতটা মানবেন, কতটা নেবেন বা কতটা বিশ্বাস করবেন কি করবেন আমার জানা নেই, কিন্তু এটা অবাস্তব হলো সত্যি। তো সেটা হবে আপনার 2002-03 হবে, 2-3 সন না সরি 1980-99 হবে। ছোট 4 তলার মধ্যে আমার দাদু বসে থাকতেন ঘরে। তো আমাদের বাড়িতে একটা সিস্টেম ছিল, আমাদের খাওয়া দাওয়া হতো ভোর, রাতের খাবারটা ভোর 4:30, 3:30, 4:30 সময়, আর সব ঘুম থেকে উঠতো 11টা-12টার সময়। মায়ের ভোগ হতো 3টের সময়, আবার বিকেলে খাওয়া হতো 4টে, 4:30 সময়। ন্যাচারালি একটু অন্য স্টাইল হয়ে গেছিল সব। তো রাত্রিবেলা বসে আমরা যখন গল্প করছি, দাদু খুব হেয়ালি করতেন। গল্প করতে করতে আমার দিকে তাকাচ্ছেন, তাকে হাসছেন আর হেসে বললেন, আজকে অব্দি তুমি আড্ডা মেরে নাও, আজকে অব্দি আড্ডা মেরে নাও, কালকে তোমার যাত্রা, কাল তোমার যাত্রা। আমি বললাম কোথায় যাত্রা আমার? বলছে তোমার যাত্রা, তোমাকে নেওয়ার জন্য লোক আসছে, চিন্তা করো না। আমি উল্টো পাল্টা কথা বলে, ভুল হয়ে গেছে, ঘুম পেয়েছে বোধহয় তাই হচ্ছে। যাই যথারীতি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। ওমা, পরের দিনকে আমরা যেমন বলি না 11টা উঠি, সেদিনকে 7:30টার সময় ছেলেমেয়ের 8টার সময় উঠতে হয়েছে। সে নিচে লোক এসে, বাইরে থেকে লোক এসেছে, লখনৌ থেকে লোক এসেছে, লখনৌ আলমবাগ, খেয়াল আছে জায়গাটার নাম, তাল কাটোরা রোড, আবাস বিকাশ কলোনি, ওই হ্যাঁ ওইখানে ওরম টাইপ জায়গা বোধ হয়। সে হরম ধরুম করে চেঁচামেচি করে বাড়ি দরজা ঘটঘট ঘটঘট ঘট একতলা থেকে বের করে 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 যা সবাই উঠে গেছে। ওপর থেকে দাদু বললেন নিচে বসতে বলো। আমি কিন্তু তখন উঠিনি। এবার আমার দাদুর পাশে একজন থাকতেন, তাকে বললেন যারে ওকে গিয়ে তোল। এবার আমাকে তুলেছে, আমি উঠেছি। কি ব্যাপার বলো? যে তোকে বলেছিলাম না যে তোকে নিতে আসছে, সেই একটা গাড়ি, মানে সেই কি অস্টিন টাইপের গাড়ি, মানে বাড়ি ছিল রাজবাড়ির মতো বাড়ি। সে বাড়িতে যখন আমি ঢুকলাম, মানে ঢুকছি বাড়িতে, ফাটকটা দেখে চিন্তা করছি যে এরা নবাব নাকি, এত বড় মানে বড় লোক। সে রাস্তা থেকে একটা গাড়ি যেতাম, রাস্তার মাঝখানে 2-3টে গাড়ি জড়ো হয়ে গেল, একসাথে 3টে গাড়ি ছুটলো। এবার সেই বাড়ির ফাটক খুললো, বাড়িতে ঢুকলাম, বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে ঘরে ঢুকতে গিয়ে দেখছি সব বিমর্ষ, মানে বাড়িতে মহিলারা মানে একটা নতুন কিছু আশার আলো দেখছে আর কি, সেইভাবে যেন ছুটে এসে না সব উকি বেড়ে বেড়ে দেখছে যে কে এসছে, কাকে নিয়ে এসছে। এরা তখন মনে মনে ভাবছে বাবা পাঠিয়েছে, একদম ঠিক হয়ে যাবে। আবার তাদের মধ্যে কেউ ভাবছে এটা কি করলো, বাবা যদি পাঠিয়ে থাকে তাহলে একটা ছোট ছেলেকে পাঠালো, এ কি করবে। আমি বুঝতে পারছিলাম সবার মনোভাবটা দেখে। স্নান টান হলো, সবকিছু হলো, রেস্ট নেওয়া হলো, 2 দিন বাদে অমাবস্যা। বসে আমি বললাম আচ্ছা বলুন কি হয়, সত্যি করে বলুন তো। সরি, ফের বললাম আরেকবার বলুন না আমাকে, কি হয়, হয়টা কি? বলছে দাদা বলতে পারবো না। আমাকে অনেকে দাদা বলেনি, মানে তখন আমার অতটা আমার খেয়াল নেই, মানে ভাই বা বলুক যাই বলুক, যে বাবা বলতে পারবো না। অমাবস্যা আসলে পরের দিন সকালে আমাদের অত বড় বাড়ি, মানে বাড়ি মানে কি, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখতে টাইম লাগবে, এরকম গোল সারাউন্ডিং বাড়ি, পুরো যৌথ পরিবার, সব রাজবাড়ির মতন বাড়ি। সে ফাটক বারান্দা থেকে এই বারান্দা থেকে ও বারান্দা যেতে সময় লাগবে, এত বড় বাড়ি সব। বলছে কেউ না কেউ আমাদের এই নিয়ে 3জন মারা গেছে অমাবস্যা করি। আচ্ছা ঠিক আছে, তো এই অমাবস্যা পরশু দিন দেখা যাক। এবার যেদিনকে অমাবস্যা এসছে সকালে, সেদিনকে দেখছি বাড়িতে রান্না বান্নাই হচ্ছে না, কেউ অনেক রান্না বান্না বন্ধ কেন। তখন ওনারা বলছে বাবা দেখো আমাদের বাড়িতে আজকে যা টেনশন, আজকে কে থাকবে কে যাবে কারো ঠিক নেই, যার জন্য ভয়ে আতঙ্কিত। আলাম রান্না না করলে আমি চলে যাবো, সবাই রান্না বান্না করুন। আরে হয় কিছু দেখবো, নয় পারবো না চলে যাবো, এর বাইরে তো কিছু না, চেষ্টা করব প্রাণ দিয়ে। ঘাবড়াচ্ছেন কেন, রান্না করুন। সবাই বলাতে রান্না বান্না শুরু হলো। আর আমার সঙ্গে যে দুটি গেছে, কি আর বলবো, আমার মানে অকাল কুষ্মান্ড দুটো, খালি বলে কি এরা দুপুরে ঘুমালে চলে জুতো হাতে নিয়ে পালিয়ে যাই, এরা ঘুমালে চলে জুতো হাতে নিয়ে পালিয়ে যাই, এখান থেকে ট্রেন ধরে কানপুর, কানপুর থেকে ঠিক বেরিয়ে যাবো আমরা। আমি চুপ করে তো, এক তো শ্মশানে ঢুকে পড়েছে মরার জন্য, তারপরে বলছে আবার পালিয়ে যাই।
বলে কি এই ওখান থেকে বাবা ওখান থেকে নিজে মরার জন্য পাঠিয়েছে কে, সেই আবার আমাদেরকে টেনে নিয়ে এসেছে। যাই হোক, এইসব কথা চলতে 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 সন্ধ্যে হয়ে গেল। সন্ধ্যে হওয়ার পরে আমি ওদেরকে বলেছিলাম যে আপনারা সবগুলো দরজা বন্ধ করে একটা ঘরে সবাই চলে আসুন, সব জানলা দরজা বন্ধ করে দিন, লাইট জ্বেলে দিন, সব লাইট জ্বলছে, এক ঘরে চলে আসুন। যথারীতি একটা ঘরে এসেছে, সবাই বসে আছে। 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, খাওয়া দাওয়া করুন, কিচ্ছু হবে না, চিন্তা নেই। খাওয়া দাওয়া কি আর করে? সবাই বলছে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি বাইরেটা একদম মেন জায়গাটা, আমাদের বাড়ির যে মেন দুয়ারটা, দুয়ারের বাইরে একটা সিমেন্টের একটা সিংহ এরকম করা ছিল পাথরের, ওর মধ্যে হেলান দিয়ে বসলাম। তো আমার সঙ্গে যারা দুজন গেছে তারা বলছে ও দাদা বাবু তুমি এখানে বসলে যে? ওরা বলছে বাড়ির ভিতরে কিছু হয়। আমি বাড়ির ভিতরে হলে তো আচমকা হবে না, হলে তো দুয়ার থেকে কিছু হবে, সেটা দেখা যাক। তো ওনাদেরকে বললাম আপনারা বাড়িতে পুরুষ মানুষ যারা 2-4 জন আছেন আমার পাশে ও পাশে বসুন, আর দেখা যাবে কি হয় দেখি। এবার মনে একটা জেদ চেপে গেছে, মানে আমি জেদটা যখন চাপছে তখন মনে হচ্ছে, আমি যখন বসে চিন্তা করছি কি হতে পারে, আমার মনে হচ্ছে আমার পাশে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তুমি একটু ভালো করে মন দিয়ে দেখো কি হচ্ছে, দেখলেই বুঝতে পারবে। আমি যখন ঝট করে মানে কেঁপে উঠি, মানে দেখার মনে হচ্ছে আমার দাদু আমার পাশে দাঁড়িয়ে বলছে একটু মন দিয়ে দেখো, দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে। আরো মনে হচ্ছে স্পিডটা বাড়ছে আস্তে আস্তে। উনিও স্বয়ং চলে এসেছেন, তাহলে আর চিন্তা কি, রাখে উড়ি মারে কে, মারে উড়ি রাখে কে। 9টা 10টা 11টা 11:30 12টা, কোনো কিছুই নেই। 12টা বেজে গেলে দিন পরিবর্তন হয়, কিছুই হচ্ছে না। এবার রাত্রি যখন বসে 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 1টা বেজে গেছে, ঝিমুনি লেগেছে আমার। তো বাঘের সিংহর পাথর ওটা ছিল মধ্যে হেলান দিকে, মানে ঝিমঝিম লাগছে। সে এক সিঁড়ির নিচে আরেকজন আমার সঙ্গে ছিল বসেছে, আর আরেকটা নিচে আরেকজন বসেছে ওখানে, আর সব লোকজনগুলো ভেতরে আছে, মেয়েরা 2-4 জন বেটা ছেলে আছে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে চোখটা খুলছি, ঘুমাচ্ছি ঘুমাচ্ছি, যেমন আকাশে ন্যাচারাল দেখা যায় না, তারা দেখা যায়, তারা জ্বলছে, নক্ষত্র জ্বলছে, তারা তারা। আমি দূর থেকে দেখছি যে হয়তো কাছাকাছি এয়ারপোর্ট ফেয়ারপোর্ট সেদিনকে ছিল বোধহয় এখানে কোথাও, মানে ওইখানেই, মানে ওই কাছাকাছি হবে এয়ারপোর্ট হবে, যে প্লেন নামে যেরকম আলো দেয় না, আলো, একটা আলো আসছে আলো আসছে। আমি ঝিমাচ্ছি, দেখলাম একটা আলো আসছে, আবার কিছুক্ষণ বাদে দেখছি হ্যাঁ আলোটা আসছে, আস্তে আস্তে দেখছি আলোটা বড় হচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এইখানে আশেপাশে এয়ারপোর্ট আছে নাকি কোথাও? বলো না এই রুটে পড়ে না, এটা অন্য রুটে পড়ে, মানে প্লেন নামে আমরা দেখতে পাই না। যখনই বলেছে তখন ঘুমটা কেটে গেছে, ইনারা যখন দেখতে পায় না তাহলে এটা কোন প্লেন আসছে। তখনই উঠে বসলাম, দেখলাম আলোটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমি আমার দুজনকে বললাম তোমরা ওঠো 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 ওঠো, আর ঘুমাতে হবে না, ওঠো ওঠো, যা কাজ সারা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, ওঠো। ধরপড় করে উঠেছে না, আপনারা একদম চুপচাপ শান্তিতে এখন চেঁচামেচি করবেন না। ওই আলো আস্তে আস্তে দেখে আমি একটা কথা বলে দিচ্ছি আজকে আপনাদের, অবিশ্বাস্য হলো সত্যি কথা, না মানলেও এটা কোনো মিথ্যা কথা না, সেই দিনটা সত্যি ছিল। আমার চোখটাকে আমি কেটে বাদ দিতে পারবো না। আমি দেখেছিলাম ওখানে সেদিকে, নজরে পড়েছিল আমার, যে ব্রিটিশ আমলের তখনকার দিনের ডেঞ্জারাস তান্ত্রিক বলে কিছু ছিল, তারা কাজ করতো মানুষকে মারার জন্য। একটা মাটির থালা এসেছিল, তার দুপাশে দুটো বড় বড় প্রদীপ, আর মাঝখানে একটা ছাগলের কাটা মাথা এসে পড়েছিল ওখানে, থালা করে নেমেছিল। আমি আমার একজনকে যা বলেছি, যা বলছি তাড়াতাড়ি করো। ও বলছে কি বলছো, আমি শিগগিরই করো। আমি ওকে বলেছিলাম যে ওর উপরে ইউরিন করো। যেই এসছে বসেছে মাটিতে, যে ইউরিন করেছে, কোনদিন দেখেন মানে যে ছাগ মস্তকের কাটা মুন্ডু তার চোখটা খোলে, যে ইউরিন করে চোখটা খুলেছে, শুনলে আপনার দেনেন দেয়া, সেটা কিন্তু উঠে চোখটা ব্যাক করে আবার চলে গেছে। আমি এদেরকে বললাম আপনাদের আর কোনোদিন কিছু হবে না, যা নিশ্চিত থাকুন, তবে তৈরি থাকুন কালকে কোনো একটা খবর পাওয়ার জন্য কিছু বলে। আমি ঘরে গিয়ে আমি জানি আর কিছু হবে না, ঘরে গিয়ে একদম নিশ্চিন্তে না, সব ঘুমাও যাও। যারা যারা জেগেছিল যা করেছে, আমি শুয়ে পড়েছি। তারপরের দিন বিকেলে খবর পাওয়া গেল ওখান থেকে 9 কিলোমিটার দূরে একজন তন্ত্র সাধনা করত। এদের পরিবারের কিছু পরিবারের লোক যারা এদের এগেনস্টে ছিল, তারা ওই তান্ত্রিকের কাছে যেত। সে ভয়ঙ্কর ভয়াবহ তন্ত্র সাধনা করত। সে সেই পরের দিনকে বিকেল দুপুরবেলা 2টো না 2:30টার সময় মারা গেছে। কি করে মারা গেছে সেটা জানে না, ঠিক এই বাড়িতে যেভাবে মারা যেত ঠিক ওইভাবে ও মারা গেছে। তার মানে কি বলুন তো, ও যে বিদ্যাটা প্রয়োগ করেছিল, যে বিদ্যাটা প্রয়োগ করেছে, যেটা ও আর কন্ট্রোল করতে পারেনি, আমরা রিটার্ন করেছি এখান থেকে। রিটার্ন যখন করেছে, হয় যাকে পাঠিয়েছিল এখানে নেবে, নয় তাকে নেবে। সে জানতো যে এখানে এদের রিকভার করার কেউ নেই, তারা বোঝেনি যে কোথা থেকে কাকে কালেকশন করে নিয়ে এসেছে। ব্যাক করেছে, ব্যাক করে তাকেই মেরে ফেলে দিয়েছে। আমাদের ধারণা যে বিদ্যাটা প্রয়োগ করেছিল সেই বিদ্যাতেই সেই শেষ। আমি বললাম আর কোনো টেনশন নেই। তারপর দিন হই 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 হই, আনন্দ খুশি, বাড়িতে সাজানো গোছানো, বড় করে সে ঢোল করতাল দিয়ে মাম কীর্তন সংকীর্তন শুরু হলো, আমরা বিদায় নিচ্ছি।
হ্যাঁ, আমাদেরকে থাকতে হবে, আসতে দেবে না। যাই হোক, আমরা বিদায় নিয়েছি, ফিরে এসেছি, এসে আমার দাদুকে সব বললাম। দাদুকে বলার পর দাদু আমাকে বলে তুই না বড় পাজি। আমি পাজি কেন পাজি? বলে সোজা ভাবে করা যায় না, ব্যাকাপাতে করতে গেলি কেন? আমি কি ব্যাকাপাতে করেছি? বলে ওইটাকে ওই কাজ করতে কেউ বলে? এটা থুতু দিলেই তো হয়ে যেত। তাহলে তো আমি সত্যানন্দ গিরি মহারাজ হয়ে যেতাম যদি এটা জানতাম। তখন বলে বিরাট বুদ্ধি, একদিন তোর হাত দিয়ে অনেক মানুষের অনেক কাজ হবে দাদু ভাই, দেখবি। আজ গায়ের মধ্যে সেই আওয়াজটা যেন গুঞ্জ ওঠে। সত্যানন্দ গিরি মহারাজ বলছে, আর আজকে আমি দেখি হাজার হাজার মানুষের পুজো আমি করে যাচ্ছি। কার বগলা যন্ত্রম, কার মহামৃত্যুঞ্জয় যন্ত্রম, কার ছিন্নমস্তা যন্ত্রম, বড় বড় পুজোগুলো, এমনকি মুসলিম ভাইদের যে বিদ্যা সেগুলো অব্দি আয়ত্ত করে ফেলেছি। সেম সেম যত বিদ্যা, যত রকম বিদ্যা আছে সবগুলো অ্যাপ্লিকেশন আমি করি। কেন করি? আমি বুঝে শুনে করি যে কার পক্ষে সময় দেওয়া সম্ভব, কার পক্ষে সময় দেওয়া সম্ভব না, কে কোন কাজে লিপ্ত আছে, সে কতটুকু কাজ আমি যেটা নিয়ম বলবো মানতে পারবে, বা কোন কাজে যে কাজে না মানতে পারবে না, তাকে সেরকম বিদ্যাটা অ্যাপ্লিকেশন করি যাতে তার কাজটা নির্মূল হয়ে যায়। সুতরাং আপনাদেরকে বলবো যে সবকিছুতে একটা মনের মিল থাকলে সবকিছু মিল হয়, সব পাওয়া যায়। পিড়িতে মজেছে মন, কে মুচি কে ডোম বলে না? তো সুতরাং সেই জিনিসটা মাথায় রাখুন, কোনো চিন্তার ব্যাপার নেই, ঈশ্বরকে ডাকুন। একটা ক্ষমতা, একটা অলৌকিক শক্তি কিন্তু একটা বিরাজ করে, একটা সুপার ন্যাচারাল পাওয়ার কিন্তু একটা বিরাজ করে। তা না হলে একটা বাস্তব জিনিস দেখুন, মানে আমরা তো বলতে গেলে আমরা একটা বারবি টাইপের না, আমরা আমরা মানুষটা পুতুল। আপনি ভাবুন না, আমাদের দুটো পা, খুব ভালো করে ন্যাচারাল চিন্তা করবেন, দুটো পা, কিন্তু দুটো পায়ের থেকে আমাদের শরীরের ওজনটা অনেক বেশি না? তাহলে দুটো পা দিয়ে আমরা জমিতে হাঁটছি, শরীরটা ডিসব্যালেন্স হচ্ছে, কিন্তু আমরা ওই দুটো পা ঠেকছে পড়ছি না কেন? তার মধ্যে পায়ে ম্যাগনেট আছে, আর পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তিটা রয়েছে আমাদের আটকে দিচ্ছে বলে কিন্তু আমরা উল্টে পড়ছি না। কিন্তু আপনি ওই জায়গায় একটা পাউডারে কৌটো রেখে দিন, সে কিন্তু ধপ করে পড়ে যেতে পারে। আমরা কিন্তু পড়ি না, এগুলো আমরা কখনো ভাবি না যে কি ঘটনা। যার জন্য বলি মাইন্ডটাকে একদম কনসেন্ট্রেশনটাকে ঠিক রাখুন। হরোস্কোপ খারাপ ভালো মন্দ হতে পারে, গ্রহ খারাপ হবেই, ভালো মন্দ চলবেই, কিন্তু তার জন্য ভয় পিছপা হবেন না, যা হবে দেখা যাবে। সমস্ত মানুষের থেকে বাস্তুদোষ থেকে আরম্ভ করে যত আপনাদের জীবনে, মানে অনেকগুলো বাড়িতে অনেক ঠাকুর বসিয়েছেন, একদিন এসে একটু আলোচনা করুন আমার সাথে, বলবো সরিয়ে দিন, একটা রাখুন, দুটো রাখুন, বাস্তুদোষটাকে ঠিক করুন। বাস্তুদোষ যদি বেঠিক করেন, আপনাকে যদি কেউ খারাপ করে না, সঙ্গে সঙ্গে এটা এফেক্ট হয়ে যাবে। বাস্তুদোষ যদি থেকে থাকে না, যদি আপনার শরীর খারাপ হয়, সারতে চাইবে না। বাস্তুদোষে যদি এফেক্ট আপনি হাজার ভালো ভালো ছেলে দেখবেন, মেয়ের বিয়ে দিতে পারবেন না। বাস্তুর যদি দোষ থেকে থাকে, আপনার হওয়া কাজ হাত থেকে বেরিয়ে যাবে। বাস্তুর যদি দোষ থাকে, গচ্ছিত ধন ধীরে 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 শেষ হয়ে যাবে। সুতরাং বাড়িতে একটা পারদে শিবলিঙ্গ, একটা অ্যান্টিক পিরামিড বসান। আমি বলছি আপনাদেরকে, বিশাল টাকা দাম নয়, অল্প পয়সা দাম নিয়ে বসান, আমার মনে হয় বিশাল টাকার কাজটাই করে দেবে। প্লাস যত টোটকা আপনারা করতে চান, যেগুলো আমি লিখেছি বহুদিন ধরে, টুকটাকে জাগ্রত, টোনা টোটকা টিপস, কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব, নিজের পুজো নিজে শিখুন, দেবদেবীর অভিষেক, কালসর্পযোগ, শনি 7.5 ভৌমদোষ, প্লাস মায়াজাল, ইন্দ্রজাল, এসব তান্ত্রিকদের হাত থেকে বাঁচবেন কি করে? এই যে একটাকে বললাম, এদের থেকে সেভ হবেন কি করে? সেভ হতে হলে আপনি এটা বইগুলো পড়ুন, এগুলো নিয়ে পড়ুন। বাড়িতে অষ্টলক্ষ্মীর চৌকি, কোনো ফ্যাক্টরিতে হনুমানজির চৌকি বা অষ্টলক্ষ্মীর চৌকি বসান। ক্যাশ কাউন্টারের মধ্যে ছোট টার্টেল রাখার চেষ্টা করুন। বাড়ির দরজার ভিতরে পাকুয়া মিরর রাখুন, যাতে শত্রু আপনাকে খারাপ করতে না পারে। এই জিনিসগুলো আমাকে দেখাতে হবে না, আমার কাছে আসতে হবে না। আপনারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট রবিবার থেকে রবিবার প্রত্যেকদিন 10টা থেকে 6টা অবধি খোলা। আপনারা শুধু একটু আগে ফোন করে নেবেন। হ্যাঁ, ল্যান্ড ফোনে সন্ধ্যে 6টার পরে করবেন না, কেন কি ওরা বন্ধ করে চলে যায়, ল্যান্ড ফোন বাজতে থাকে, সেখানে কেউ তোলে না। মোবাইল নাম্বার 842040 কি আছে, 8420405473 নাকি একটা নাম্বার আছে, ওই নাম্বারটাতে আপনারা ফোন করুন, ওরা আপনাকে সবসময় গাইড করবে। আর যারা দূরে আছেন, যারা আমেরিকাতে আছেন, লন্ডনে আছেন, বা মেদিনীপুরে আছেন, বা আপনি কানপুরে আছেন, বা পাঞ্জাবে আছেন, বা হিমাচলে আছেন, ওরা আপনারা আমাদের ওই নাম্বারে ফোন করুন যে দাদা একটা পারদে শিবলিঙ্গ নেবো, কত দাম, ওরা আপনাকে বলে দেবে। ওই দামটা প্লাস ওর সঙ্গে কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকেই দিতে হবে। টোটালটা কত ওরা বলে দেবে যে এই জায়গায় গেলে এত টাকা লাগবে। আপনি ওই টাকাটা দেখুন, আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিচে যাচ্ছে, আপনি অ্যাকাউন্টে দেবাশিস মুখার্জি নামে জমা করে দিন। করার পরে ফোন করুন আপনি, যে আমি অমুক জায়গা থেকে বলছি, এই টাকা এই ব্যাংকে জমা করেছি। এবার আপনার নাম, ঠিকানা, পিনকোড নাম্বার সব ওদেরকে দিয়ে দিন, লিখে নেবে। আমার হাতে তো পুজো করা জিনিস, কলকাতায় থাকে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে, নিশ্চিন্তে নিয়ে যান, ঘরে বসান, এখান থেকে বলছি কাজ করবে, কাজে দেবে। আমার ঠকানোর মানে মোটিফিকেশন নেই, বা কোনো রকম মতভেদ নেই যে আমরা ঠকাবো, লাভ নেই, আমি কিছু বিশেষ প্রফিট করতে পারবো না, বিরাট বড় লোক হয়ে যাবো না।
সুতরাং নিয়ে বসাতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, এটা ভাববেন না কি আমি ভাগ্যের পরিবর্তন 100% করে দেবো বা আমি একদম রাতারাতি আপনাদের কোটিপতি করে দেবো। দেখুন, আমার দ্বারা এসব সম্ভব না। এই ডু নট নো ব্ল্যাক ম্যাজিক, জানি না, কিন্তু চেষ্টা তো করি ভালো রাখার। সেই জন্যই বলছি যে আপনারা জিনিসগুলো নিতে পারেন, ব্যবহার করতে পারেন, জিনিসগুলো নিতে পারেন, ব্যবহার করতে পারেন। করলে কি হবে, কিছুটা রিলিফ তো থাকবে না। আমার তো কাজ হচ্ছে রিলিফ দেওয়া। আমার তো এটা কথা দিচ্ছি না আমি যে 3 মিনিটে আপনাকে ফাইনাল সবকিছু দিয়ে দেবো। কিছুটা রিলিফ পাবেন। আজকে আসছি, আবার আগের অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।